ট্রেনটা সেদিন শুধুমাত্র দ্বীপকে হৃদয়পুরে নিয়ে যাচ্ছিল না, নিয়ে যাচ্ছিল এক মায়ের অসমাপ্ত ভালোবাসার কাছে। এক অচেনা স্টেশন, এক নিঃস্ব মা, আর এক ছোট্ট শিশুর ভবিষ্যৎ। সেদিন রাতে সেই যাত্রায় দ্বীপ বুঝেছিল মৃত্যু মানুষকে থামাতে পারে, কিন্তু একজন মায়ের ভালোবাসাকে কখনোই নয়। এটা কোনো ভয়ের গল্প নয়, এটা এমন এক মায়ের গল্প যে মৃত্যুর পরেও নিজের সন্তানকে একা ফেলে যেতে পারেনি। তাই আজ আমরা সন্ধ্যের ছায়ায় স্নেহাশিস চন্দ্রের লেখা মায়ার বাঁধন নিয়ে এসেছি আপনাদের কাছে। অ্যান্ড হ্যাঁ, গল্প শুরু করার আগে বলে দিই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজ আমরা 500 সাবস্ক্রাইবার্স আপনাদের দৌলতে কমপ্লিট করতে পেরেছি। তাই এইভাবেই আমাদের পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো গল্প আপনাদের কাছে আমরা নিয়ে আসব। চলুন তাহলে গল্পে ফেরা যাক। আরেকটু হলেই দ্বীপ ট্রেনটা মিস করত। কোনো প্রকারে ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠল। ট্রেনের একটি জানলার ধারে বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে দ্বীপ চলেছে তার আপন গন্তব্যে। যেদিকে চোখ যায় কেবলই সবুজ আর সবুজ। এ যেন মহান ঈশ্বরের চিরশ্রেষ্ঠ শিল্পসত্তা। সম্মোহনে চোখ জুড়িয়ে যায়। মনমুগ্ধ দ্বীপ কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেই খেয়াল করতে পারে না। বাবু রে বাবু, এ শহরের বাবু, ওঠ এবার। ঘুমের ঘোরে দ্বীপ অনুভব করে এক নারীর মৃদু স্বর। ঘুম ভেঙে যায় দ্বীপের। ধরফরিয়ে উঠে দেখে ট্রেনের পুরো কম্পার্টমেন্টটাই ফাঁকা। ট্রেনটি একটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। স্টেশনে জনমানব শূন্য। দু একজন আরপিএফ কনস্টেবল প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করছে। ঘড়িতে দেখে রাত 10টা বাজে। নিজের অজান্তেই নিজেকে বলে ফেলে, ইস, কি করে যে চোখটা লেগে এসেছিল। দ্বীপ সম্মুখে দেখতে পায় একজন নারী দাঁড়িয়ে রয়েছেন। কতই বা বয়স হবে, বছর 25-এর কাছাকাছি হবে হয়তো। কাজল কালো চোখ, চোখের দৃষ্টিতে অদ্ভুত এক মায়া মিশ্রিত। পশনে পরিহিতা শাড়ি, কিছু কিছু জায়গায় সামান্য ছিঁড়ে গেছে। পোশাকে তার দারিদ্রতা সুস্পষ্ট। মেয়েটি ঈষৎ হেসে দ্বীপের উদ্দেশ্যে ফের বলে, হে শহরের বাবু, কোথায় যাবি বললি না তো? আমি হৃদয়পুর যাব। সে তো অনেক আগেই ফেলে এসেছিস তো শহরের বাবু। এর পরের গাড়ি আবার সেই কালকে। এই লাইনে গাড়ি চলাচল কম, তো সারা রাত কি করবি? আশেপাশে কোনো হোটেল নেই, রাতটা কাটিয়ে দিতাম তাহলে। হ্যাঁ, শালি বটে বাবু। চারিপাশটা দেখে তোর কি মনে হচ্ছে যে এমন জায়গায় কোনো হোটেল থাকতে পারে? দ্বীপ ট্রেনটির জানলা দিয়ে বাইরেটা একবার দেখে নিল। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আধো অন্ধকার আধো আলোতে সে দেখতে পেল স্টেশনটির নাম রূপনগর। সে মানে মানে ভাবছে এত রাতে এক অচেনা জায়গায় কিভাবে রাত কাটাবে। দ্বীপ বড্ড চিন্তায় পড়ে যায়। সেই সময় মেয়েটির গলায় তার সম্বিত ফিরে আসে। এই বাবু, আমার বাড়িতে চল। দ্বীপ বেশ ইতস্তত বোধ করছিল। সম্পূর্ণ অচেনা জায়গায় কাউকেই চেনে না, তার উপর দুম করে এক অচেনা নারীর সাথে তার বাড়িতে ওঠা, কিন্তু কোনো উপায় যে নেই। কিরে বাবু, এত কেন ভাবছিস? আমি চোর বা ডাকাত নই, আমার বাড়িতে চল দেখি। কিন্তু কোনো কিন্তু নয়, চল। অনেক রাত হয়ে গেছে, খাওয়া হয়নি তো তোর অনেকক্ষণ। তোর খিদে পায়নি? খিদে তো পেয়েছে, সে খুবই খিদে পেয়েছে। টিআইডি এর কোনো দোকান থেকে খাবার কিনে নিচ্ছি। এত রাতে এখানে কোনো দোকান খোলা পাবি না। বাড়িতে দুগা ভাত রয়েছে, খেয়ে নিস। অগত্যা
দীপ ওনার সঙ্গে যেতে রাজি হলো। রাস্তাটা বড্ড অন্ধকার আর বড্ড বেশি চুপচাপ। দু এক জায়গায় কুকুরের ডাক ব্যতীত আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। নানান কথা বলতে বলতে তারা চলল। দেখেছে কি কাণ্ড, এতক্ষণ পর আপনার সঙ্গে কথা বলতে বলতে এলাম আর আপনার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মায়া গো বাবু। বাহ, বেশ সুন্দর নাম তো, মায়া। এই মায়াতেই যে আটকে আছি বাবু। মায়া যে বড্ড বাজে জ্বালা গো বাবু। মায়া যে কারুর পিছু ছাড়তে চায় না। আর তোর নাম? হ্যাঁ, আমার নাম দি। আপনার বাড়িতে কে কে আছে? একটি 2 বছরের মেয়ে। আর বাবা? ওর কথা মোটেই বলিস না বাবু। যখন ও শুনেছে আমি মা হতে চলেছি, ঘর ছেড়ে চলে গেছে। আমার সাথে ওই জানোয়ারটার সম্পর্ক কেবলই শরীর, দায়িত্ব নেয়ার বেলায় নেই গো বাবু। কোথায় গেছে আপনি খবর নেননি? প্রথম প্রথম অনেক খুঁজেছি গো বাবু, কিন্তু যে ইচ্ছে করে হারাবো বলে হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় গো বাবু? খুঁজে পাওয়া যায় না। শুনেছি তো ও এখন অন্য একটা মেয়েকে নিয়ে আছে। কিন্তু আপনি ওইটুকু শিশুকে একলা রেখে চলে এসেছেন, কাঁদবে না? ঘুম পাড়িয়ে এসেছি গো বাবু। মিনিট 15 হাঁটার পর তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাবু, এই হচ্ছে আমার বাড়ি, আয় ভেতরে আয়। বাড়িটা খুবই জীর্ণ, ছোট একটি মাটির বাড়ি, টালির ছাদ। সামান্য মাথাটা ঝুঁকে দীপকে ঘরের ভিতরে ঢুকতে হলো। 2 কামরার বাড়ি। বাড়িতে ঢুকেই যেই কামরা সেখানেই একটি খাট রয়েছে। ঘরটা ঠিক অপরিষ্কার নয়, তবে বেশ আগোছালো। মায়া দীপকে উদ্দেশ্য করে বলল, শহরের বাবু, ওই খাটে গিয়ে বস, একটু জিরিয়ে নে দেখিনি। আমি ভিতরে গিয়ে দেখছি তোর জন্য কোনো খাবারের কিছু ব্যবস্থা করে নিয়ে আসি। এই বলে মায়া ঘরের ভিতরে চলে গেল। দীপ খাটে বসে চারিদিক দেখছিল। বেশ বোঝা যায় এরা খুবই গরিব। এই বাবু, এনে খাবার, খেয়ে নে দেখি। অনেক রাত হয়ে গেছে, খেয়ে এই খাটে শুয়ে পড়িস। তুই খেতে থাক, ততক্ষণ আমি বিছানাটা ঝেড়ে দিই। আপনি খাবেন না? হ্যাঁ খাবো। মেয়েটা অঘরে ঘুমাচ্ছে, ওকে আর ঘুম ভাঙাবো না। যখন জাগবে তখন খাইয়ে দেব। কোথায় আপনার মেয়ে? একটু ভেতরে গিয়ে দেখে আসি। এখন তো ঘুমাচ্ছে, তুইও খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে নে, কালকে বরণ দেখিস। আর তোকেই তো দেখতে হবে রে বাবু। মানে আমাকেই দেখতে হবে মানে কি? মায়া কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ভেতরের ঘরে চলে যায়। থালায় বেশ পরিপাটি করে খাবার সাজানো। ভাত, 2 পিস চারাপোনা মাছের ঝাল, ডাল আর চাটনি। দীপের মনে একটু খটকা লাগে। প্রতিটি খাবার বেশ গরম। মায়া কখন খাবারটা গরম করলো? তাকে তো গরম করতে দেখা যায়নি। কিন্তু দীপের এতই খিদে পেয়েছিল যে সব ভাবনা চিন্তা সরিয়ে রেখে খাবারের দিকে মনোযোগ দেয়। দীপ বেশ তৃপ্তি করে সবটুকু চেটে পুটে খেয়ে নেয়। আর এদিকে মায়া দীপের বিছানাটা পরিষ্কার করে দেয়। অভাবী হতে পারে, কিন্তু আতিথেয়তায় কোনো ত্রুটি নেই। অভাবটা অর্থের, হৃদয়ের নয়। বিছানাটা পরিষ্কার করে দিয়ে মায়া দীপকে বলে, নে শহরের বাবু, শুয়ে পড় এবার, আমি ভেতরে ঘরে যাই। বলছি একটু শুনবেন? একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ, কি বলবি বল। দীপ তার ওয়ালেট থেকে 4টে 500 টাকার নোট বার করে বলল, বলছি, এই সামান্য সামান্য করা টাকা আমার কাছে আপাতত আছে, আপনার মেয়ের জন্য দিলাম, দয়া করে না করবেন না। এই শহরের বাবু, আমায় টাকা দিচ্ছিস? এই জগতে সব কিছু বিক্রি হয়,
কিন্তু ভালোবাসা যে বিক্রি হয় না রে। না 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 না। মানে কিছু মনে করবেন না, আমি এমনটা ভেবে টাকাটা আমি দিতে চাইনি। এটা আপনার মেয়েকে। আজ টাকাটা তোর কাছেই রাখ। আমার মেয়ের খরচের জন্য তোর যে সারাটা জীবন পড়ে রয়েছে। মানে? মায়া কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে ভেতরের ঘরে চলে যায়। দীপ আর দেরি না করে ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। সে শুয়ে নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়ে। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর একটা গানের করুণ সুরে ঘুম ভেঙে যায় দীপের। সুরটা আসছে পাশের ঘর থেকে। অন্ধকারের মধ্যে দীপ বেশ বুঝতে পারছে এটা মায়ার গলা। দীপ বেশ অবাক হয়ে যায়, মায়ার গলা এত চমৎকার। দীপ মোবাইলে দেখলো যে ভোর 4টে বাজে। দীপ যেন সম্মোহিত হয়ে গেছে, সে আর নিজের মধ্যে নেই। সে বিছানার থেকে নেমে গানটার সুর যেখান থেকে আসছে সেটা অনুসরণ করতে করতে পাশের ঘরে চলে গেল। ঘরের ভেতরে গিয়ে যা দেখলো সেটা সে একদমই আশা করেনি। মায়াকে ঘরের কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু তার গানের গলা শোনা যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে শিশুটা গান শুনে খিলখিল করে হাসছে। কিন্তু সম্মুখে যে কেউই নেই। কিন্তু মায়া কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না, অথচ গানের গলাটা নিঃসন্দেহে মায়ার। তাহলে এমন অবাক করা ঘটনা দেখতে দেখতে দীপ ভেবেই চলেছে এটা কি হচ্ছে। ভোরের আলো ফুটে উঠেছে, বাইরে মুরগির ডাক শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে পাখিদের কলরব, আর তার সাথে ভেসে আসছে সুমধুর সুরের গান। অথচ অদ্ভুত ব্যাপার হলো শিশুটির ভাবভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘরটায় কেউ উপস্থিত রয়েছে। অগত্যা নিরুপায় হয়ে দীপ এমনি অদৃশ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, এবার তাহলে আসি, সকাল তো হয়েই গেছে, আর অসুবিধে কিছু হয় বলে মনে হয় না। সহসা তৎক্ষণাৎ ঘরের মধ্যে মায়া উপস্থিত। সে বলল, এই শহরের বাবু, তুই একাই চলে যাবি? মানে আমি ঠিক বুঝলাম না। মনে আছে কি শহরের বাবু, গতকাল রাতে যখন তুই আমার মেয়েকে দেখতে চেয়েছিলিস, তখন তোকে বলেছিলাম যে এখন ঘুমাচ্ছে, কাল দেখিস। আর বলেছিলাম যে এর পর থেকে তো তোকেই দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারপর তুই যখন আমার মেয়ের জন্য আমাকে টাকা দিচ্ছিলি, তখন তোকে কি বলেছিলাম? হ্যাঁ মনে আছে, আপনি বলেছিলেন আজ টাকাটা তোর কাছেই রাখ, আমার মেয়ের খরচের জন্য তোর যে সারাটা জীবন পড়ে রয়েছে। মায়ার চোখ ছলছল করে উঠল। সে হঠাৎ হাত জোর করে দীপকে বলল, আমার মেয়েকে গ্রহণ কর বাবু, ও যে অনাথ। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি কিছু বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তোকে বলেছিলাম না শহরের বাবু, যে আমার গর্ভে যখন সন্তান এসেছে তখন সন্তানের বাপ দায়িত্ব নেয়ার ভয়ে আমাকে ছেড়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনি বলেছিলেন গতকাল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে, সেটা আমি জানি। তারপর তো আমি ওই জানোয়ারটাকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আমি নিরাশ হয়ে এই রূপনগরের বাড়িতে ফিরে এলাম। সেই সময় আমার ধ্যান জ্ঞান সবই এই গর্ভের সন্তানের প্রতি। অবশেষে বাচ্চার জন্ম হলো। আমার প্রতিবেশীরাই আমার যত্ন করেছে, দেখাশোনা করেছে। একদিন হঠাৎ কি? একদিন হঠাৎ খবর পেলাম ওই জানোয়ারটা আরেকটা বিয়ে করেছে। আমি রাগে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটলাম ওই জানোয়ারটার কাছে। কেন, তখনও কি আপনার আশা ছিল যে ওকে ফিরিয়ে আনতে পারবেন? না রে বাবু, আমি গিয়েছিলাম আরেকজন নারীর সম্মান বাঁচাতে। জানোয়ারটাকে তো আমি চিনি, শরীরের নেশা মিটে গেলে, ও সব কিছু পাওয়া হয়ে গেলে ওকেও একদিন ছেড়ে চলে যাবে, ঠিক যেমনটি আমার সাথে করেছে। তারপর? বাবু, আমি আমার মধ্যে ছিলাম না,
অন্যমনস্কভাবে রেল লাইন পার হচ্ছিলাম। ওই সময় একটা মেল ট্রেন চলে আসে। ব্যাস ব্যাস কি? ব্যাস, সব শেষ। আমার শরীরটা 3-4 টুকরো হয়ে গেল। রেল পুলিশ আমার শরীরটা ঠান্ডা ঘরে নিয়ে গেল। 2 দিন পরে ওখানে 2জন ডাক্তার আমার শরীরটা নিয়ে কাটাছেঁড়া করে কিছুদিন ওই ঠান্ডা ঘরে রেখে দিয়েছিল। কিন্তু আমার মৃত শরীরটা নেওয়ার জন্য কেউ তো দাবিদার ছিল না। তাই ডোম এসে আমায় শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। তারপর থেকে বাবু আমি মরে বেঁচে রইলাম। তোরা যাকে বলিস ভূত অথবা প্রেতাত্মা, তবে আমার মৃত্যুর খবর এই রূপনগরে কেউই জানতে পারেনি। আমি আমার এই নিজের রূপ ধারণ করে সন্তানের কাছে ফিরে এলাম। সে যে শিশু, ওকে তো দেখতে হবে। ওর যে আমি ছাড়া আর কেউ নেই রে বাবু। কি অভাগা এই শিশুটা, এক ভূতের কাছে মানুষ হচ্ছে। না, একদম ওই কথা বলবেন না। আপনি ভূত নন, আপনি মা। বাবু, তুই কি সুন্দরভাবে বললি রে। আমি ভূত নই, আমি মা। আমি মা, হ্যাঁ আমি মা। মায়ার চোখে জল। সে অঝরে কাঁদছে। হাত জোর করে ফের দ্বীপের কাছে অনুনয় করে বলল, বাবু বাবু আমার 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 মেয়েটাকে গ্রহণ করে নে। মায়ার পুরো কাহিনী শুনে দ্বীপ অভিভূত। সম্মুখে যে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে সে কে? সে তো ইহলোকের মানুষ নয়। তবুও যে তাকে দেখে ভয় লাগছে না, কারণ সম্মুখে যে দাঁড়িয়ে রয়েছে তার পরিচয় কেবলই মা। দ্বীপের চিন্তা বিঘ্নিত হলো মায়ার কথায়। এই শহরের বাবু, কি এত ভাবছিস? আমার মেয়েটাকে নে না রে। না, আমি ভাবছি আমার স্ত্রী। তোর বউকে জিজ্ঞাসা করে নে একবার। তোর বউ তো একজন নারী, সে এক মায়ের মনের ব্যথা ঠিক বুঝবে। ঠিক বলেছেন, একবার অঞ্জলিকে বরং ফোন করি। তোর বউয়ের কি নাম বললি? অঞ্জলি? বাহ, ভারী সুন্দর নাম তো। দ্বীপের অঞ্জলি মানে দীপাঞ্জলি। তোরা যে এক্কেবারে রাজ্যটক রে বাবু। দ্বীপ মৃদু হেসে অঞ্জলিকে ফোন করতে ব্যস্ত হয়ে গেল। হ্যালো অঞ্জলি। হ্যাঁ বলো। হৃদয়পুরে পৌঁছে আমায় একটা ফোন করনি কেন? আমিও খুব চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ফোন যাচ্ছিল না। সব ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? শোনো না, তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ রাগ করো না। আহ, এত ইতস্তত করছো কেন? কি বলবে বলো। দ্বীপের হৃদয়পুরের ট্রেনে চাপা থেকে শুরু করে ঘুমিয়ে পড়া এবং তারপর নানান ঘটনার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মায়ার বাড়িতে আসা, তারপর কি ঘটনা ঘটেছে এক নিমেষে সব খুলে বলল। পুরোটা শোনার পর ফোনের ওপারে কিছুক্ষণ নিশ্চুপ। অবশেষে নীরবতা ভেঙে দ্বীপ বলল, অঞ্জলি, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি অনুমতি না দিলে আমি কিছুই করব না। অবশেষে ওপারের নীরবতা ভেঙে হাউ হাউ করে কান্নার আওয়াজ পাওয়া গেল। দ্বীপ অঞ্জলির কান্না শুনে অস্থির। সোনা, তোমায় অজান্তে অনেক দুঃখ দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা করো। তুমি আগে ভিডিও কল করো, আমি মায়ার সঙ্গে কথা বলতে চাই। দ্বীপ বিনা বাক্য ব্যয়ে অঞ্জলিকে ভিডিও কল করল। অঞ্জলির দুগাল বেয়ে অবিরত অশ্রুর ধারা। দ্বীপ যন্ত্রের মতো তার মোবাইলটা মায়াকে দিল। হ্যাঁ বলো। আমি তোমাকে তুমি করেই বলছি, কিছু মনে করবে না তো বোন? বোনকে কি কেউ কখনো আপনি বলে সম্বোধন করে? আমায় তুমি তুইও বলতে পারো। আর তাছাড়া আমি তো ভূত, তাই না বোন? না, তুমি ভূত নও, তুমি মা। তুমি ঈশ্বরের দূত হয়ে এসেছো আমার কোল পূর্ণ করতে। আজ আমার বিয়ে 5 বছর হয়ে গেছে, আজও আমার গর্ভ শূন্য। আজ তোমার জন্য আমি
মা ডাক শুনতে পাবো। দীপ নীরবে দুজনের কথোপকথন শুনে যাচ্ছে। দুই মায়ের হৃদয়ের আদান প্রদান, এক মা জাগতিক, আরেক মা অজাগতিক। আসলে মায়েরা কখনো জাগতিক বা অজাগতিক হয় না, মায়েরা যে কেবলই মা হয়। মায়েদের ইহকাল পরকাল বলে কিছুই নেই, মায়েরা কেবলই বর্তমান। মায়েদের মৃত্যু হয় না। প্রকৃতির নিয়মে মৃত্যু তো কেবলই শরীরের হয়। মায়েরা চিরন্তন, মায়েরা অমর, মায়েরা বেঁচে থাকে অনন্তকাল। অবশেষে দুই মায়ের কথোপকথন শেষ হওয়ার পর অঞ্জলি দীপকে বলল, সাবধানে নিয়ে আসবে আমার বাচ্চাকে। এরপর দীপ তোড়জোড় শুরু করে দিল বাড়ি ফেরার জন্য। মায়া বলল, চল, আমিও তোকে স্টেশন পর্যন্ত দিয়ে আসি, তা না হলে অসুবিধা আছে। পাড়ার লোকেরা দেখতে পেলে ভাববে তুই আমার মেয়েকে চুরি করে নিয়ে যাচ্ছিস। এই বলে তিনজনে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মায়া, দীপ আর দীপের কোলে শিশুটি। কিছুটা পথ যাওয়ার পর দীপের উদ্দেশ্যে মায়া বলল, এই বাচ্চার বাপ। কি বললেন আপনি? রাগ করলি শহরের বাবু? না না, একদমই রাগ করিনি। আজ বহুদিন পর অঞ্জলির মুখে স্নিগ্ধ হাসি দেখতে পেয়েছি। আমি আমার বউকে যা দিতে পারিনি তা আপনি পূরণ করেছেন। আমার বউয়ের কোল পূর্ণ করেছেন। আজ আমি তৃপ্ত। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যেটা বলছিলাম মন দিয়ে শোন। সামনে এই বয়স্ক মহিলা আসছে, সে আমার প্রতিবেশিনী। ঠিক মতো চোখে দেখে না, তোকে দেখে কিছু বলতে পারে। তুই কোনো কথা বলিস না, আমি সামনে নেব। ঠিক তাই হলো। যখন ওরা ওই মহিলার সম্মুখীন হলো তখন ওই বয়স্ক মহিলা মায়াকে উদ্দেশ্য করে বলল, কিরে মায়া, তোর মরদ কি ফিরে এসেছে? হ্যাঁ গো জেঠিমা, ফিরে এসেছে। হ্যাঁ রে বাপ, সেই ফিরে এলি মেয়ের টানে। আগে তো আসতে পারতিস। মায়া ইশারায় দীপকে বলল চুপ করে থাকতে, কোনো উত্তর না দিতে। মায়া ওই বৃদ্ধা মহিলাকে বলল, জেঠিমা আসি গো, এই রূপনগর ছেড়ে শহরে চলে যাচ্ছি। শহরে মেয়ের বাপ কাজ পেয়েছে গো। আচ্ছা, সাবধানে যাস, সময় পেলে আবার আসিস, আমাদের ভুলিস না। অবশেষে ওরা রূপনগর স্টেশনে পৌঁছে গেল। আর মিনিট 10 পরেই ট্রেন ছাড়বে। দীপ মেয়েটিকে নিয়ে ট্রেনে চেপে জানালার ধারে গিয়ে বসল। মায়া দাঁড়িয়ে রয়েছে ট্রেনের জানালার ধারের প্ল্যাটফর্মে। তাহলে শহরের বাবু, তোর তো আর হৃদয়পুরে যাওয়া হলো না রে? হ্যাঁ, এসেছি তো হৃদয়পুরে। এটাই তো হৃদয়পুর। কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? এটা হৃদয়পুর নয়, এটা রূপনগর। আমি একদম ঠিকই বলছি। যেখানে একজন মা প্রকৃতির নিয়ম বদলে দিয়ে অশরীরী হয়েও মায়ের দায়িত্ব পালন করে, সেটাই তো প্রকৃত হৃদয়পুর। আর রূপ তো সেখানেই যেখানে হৃদয়ের অবস্থান। তাই যেটাই হৃদয়পুর সেটাই রূপনগর। আর আমি যাকে নিয়ে যাচ্ছি সেও যে একটি হৃদয়ের অংশ। এর জন্য আমার স্ত্রী যে অপেক্ষায় বসে আছে। তাই আমার কাছে এটাই রূপনগর, এটাই হৃদয়, দ্য আল্টিমেট জার্নি। মায়া নিশ্চুপ, কেবল ট্রেন ছেড়ে দেওয়ার অপেক্ষা। হঠাৎ দীপের ফোন বেজে উঠল। দীপের স্ত্রী অঞ্জলি ফোন করেছে। হ্যালো, কিছু বলবে? না, বলছিলাম তুমি তো যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিলে, এখন যেন ঘুমিয়ে পড়ো না। বাচ্চাটাকে সাবধানে নিয়ে আসবে। আর হ্যাঁ, যেই দিকে ট্রেন যাচ্ছে জানালার ধারে সেই দিকেই বসবে, উল্টো দিকে মুখ করে বসবে না, না হলে বাচ্চার গায়ে হাওয়া লেগে যাবে, ওইটুকু শিশুর ঠান্ডা লেগে যাবে। আবার বলছি, একদম ঘুমিয়ে পড়বে না। ট্রেনে একদম মোবাইল ঘাঁটবে না, বাচ্চার যেন কোনো কষ্ট না হয়। এই রকম নানান কথাই অঞ্জলি বলেই চলেছে। সবই ওই শিশুটি সংক্রান্ত। ঠিক যেমন মায়েরা বলে, দীপ তৃপ্ত হৃদয়ে কেবলই হ্যাঁ হ্যাঁ করে স্ত্রীর কথায় সায় দিয়ে যাচ্ছে। অবশেষে অঞ্জলি রাখছি সাবধানে আসবে বলে ফোনটা রেখে দিল।
মোবাইলটা স্পিকারে না থাকলেও বাইরে থেকে বেশ স্পষ্ট শোনা যায়। মায়া প্রতিটি কথোপকথন শুনতে পেয়েছে। মায়ার চোখে অবিরাম জলের ধারা। দীপ মায়াকে বলল, কাঁদছেন? কষ্ট হচ্ছে বুঝি মেয়ের জন্য? এটাই তো একজন মায়ের পক্ষে স্বাভাবিক প্রতিক্রিয়া। না, তার জন্য নয়। তবে এই চোখের জল তৃপ্তি, এই চোখের জল আনন্দের। আমি চিন্তা কোনো ভুল করিনি। আমার সন্তান একটি সুনিশ্চিত কোল পাবে, পাবে একটি দায়িত্বশীল বাবা। অবশেষে ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দীপ মায়ার উদ্দেশ্যে বলল, আসি এবার। আপনার যখন মন চাইবে চলে আসবেন আপনার মেয়েকে দেখতে। আপনার জন্য অবারিত দ্বার। মায়ার চোখে জল, মুখে হাসি। সে দীপকে বলল, না রে বাবু, আমি এবার মুক্তি, আমার ইহলোকের থেকে ছুটি। দীপ নির্বাক। ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। সাবধানে যাস বাবু। দীপের চোখে জল। দীপ শিশুটিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আদর করতে করতে বলল, আজ থেকে তোর নাম আঁখি, আমার আঁখি। আজ হতে তোর নামে আমার পরিচয় আঁখির দ্বীপ। আমি তোর আঁখির দ্বীপ হয়ে যাপন করব। আমি যে তোর বাবা। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। দীপের মন তোলপাড়। সে ভেবেই চলেছে, এক মা অজাগতিক হয়েও তার সন্তানের জন্য প্রকৃতির নিয়ম ভাঙতেও পিছু পা হয়নি। আরেক জাগতিক মা তার সন্তানের আগতের জন্য অধীর অপেক্ষায় আমাদের ফেরার পথের দিকে চেয়ে বসে আছে। সে তো এখনো তার আগত সন্তানকে চোখেই দেখেনি, তবুও ইতিমধ্যে তার জন্য কত ভালোবাসা, কত চিন্তা। সবাই বলে প্রেম অন্ধ। হ্যাঁ, সেটা একমাত্র সত্য এক মায়ের তার সন্তানের প্রতি। আসলে মায়েদেরকে কোনো মাপকাঠিতেই মাপা সম্ভব নয়। সেটা যে চূড়ান্ত ধৃষ্টতা, সেই স্পর্ধা যে কারোরই থাকার উচিত নয়। মায়ের হৃদয়ের গভীরতার তুলনায় অতল সাগরও যে অতীব ক্ষুদ্র। মায়ের উচ্চতার তুলনায় হিমালয় পর্বতও বামন। মায়ের গর্ভের বিশালত্বে সে তো মহা আকাশও নিমিত্ত মাত্র। মায়ের তুলনা যে মা নিজেই, স্বয়ং ভগবান কৃষ্ণ যে মাতৃগর্ভে জন্ম। দীপ আঁখিকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে নিজের অজান্তেই গেয়ে ওঠে, सूरज से किरणों का रिश्ता, सीप से मोती का, तेरा मेरा ये रिश्ता जो आँख से ज्योति का। मैं दिल तू धड़कन, तुझसे मेरा जीवन, कांच के जैसा टूट जाऊंगा, टूटा जो ये बंधन। मैं दिल तू धड़कन। শুনছিলেন স্নেহাশিস চন্দ্রের লেখা মায়ার বাঁধন। গল্প পাঠে আমি ফ্যান্টাম। দীপের ভূমিকায় অনিমেষ কুমার, মায়ার ভূমিকায় সোমা কুমার এবং অঞ্জলির ভূমিকায় শুভশ্রী অধিকারী। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই, আবার আসবো আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।